যখন আওয়ামী লীগ আসছে সবাই ধারণা আমি বিএনপি করি, বিএনপি আসলে মনে করে আমি আওয়ামী লীগ করি। আসলে আমি কি করি? আমি কিছুই না, আমি শিল্পী, আমি তারকা। আমি মনে করি শিল্পীদের কোনো রাজনীতি থাকতে নাই। আলো আসবে কথা শুনলে তো আবার দলীয় কথার মধ্যে চলে যা, যারা ওই গ্রুপে ছিল ওদের পক্ষে চলে যা। আসলে আলো আসবে না আলো নিভবে বিষয় সেইটা না। শিল্পীরা হচ্ছে তারকা, তারকা মানে এমনি স্টার, তাদের কোনো দল নাই, কোনো মত নাই, কোনো রাজনৈতিক কোনো ইয়া থাকবে না। এটা হচ্ছে আমার ব্যক্তিগত ধারণা। বিশেষ করে আমি যখন আওয়ামী লীগ আসছে সবাই ধারণা আমি বিএনপি করি, বিএনপি আসলে মনে করে আমি আওয়ামী লীগ করি। আসলে আমি কি করি? আমি কিছুই না, আমি শিল্পী, আমি তারকা। আমি মনে করি শিল্পীদের কোনো রাজনীতি থাকতে নাই। তারপরও একটা সরকার যেহেতু অনেক বছর ছিল, একটা সরকারের আমলে আপনি দল না করলেও বিভিন্ন অনুষ্ঠানে যাবেন, বিভিন্ন জায়গায় যাবেন, আপনাকে নিয়ে বিভিন্ন জায়গায় ছবি তোলা হবে, আলোচনা সমালোচনা হবে। কিন্তু একটা হচ্ছে যে আমি দল করি, আমি দল থেকে সুবিধা নিচ্ছি, আমি কেন্দ্রীয় পর্যায়ে ছিলাম, আমি রাজনীতি করছি, এইটা একটা সাবজেক্ট। আরেকটা সাবজেক্ট হচ্ছে যে না, আমি শিল্পী, আমি সব দলকে সাপোর্ট করি। তো যে কথাটা বলল রুহুল আমিন, সেটা হলো আজকের আলোচনায় একটা ক্লিয়ার আমরা পাবো, অ্যান্সার পাবো, যেহেতু সিনিয়ররা এখানে আছেন। আমি একটু লেটে ঢুকেছি, ঢুকে যা শুনলাম সেটা হচ্ছে আমাদের বর্তমান সভাপতি সেক্রেটারি দুইজন নাকি পদত্যাগ করবেন বলে তাদের মত প্রকাশ করেছেন। যেহেতু তারা মত প্রকাশ করেছে যে আমরা পদত্যাগ করছি, এখন ফিনিশিংয়ের পথে। আসলে কোন চোখে দেখছি? আমার দুই চোখে আমি দেখছি, চোখ তো দুইটাই, আসলে দেখার কিছু নাই, সব কিছু বোঝার বিষয়। আলো আসবে একটা গ্রুপ, এটার মধ্যে বাংলাদেশের লিজেন্ড শিল্পীরা আছে এবং তারা হোয়াটসঅ্যাপে বিভিন্নভাবে বিভিন্ন কথা লিখেছে, কিছু উস্কানিমূলক কথা পাওয়া গেছে। সেই জন্য তাদের টার্গেট করা হচ্ছে যে তারা কেন্দ্রীয় পর্যায়ের পজিশনে থেকে ওরা লিড দিয়েছে সমস্ত শিল্পীদের। যারা সাধারণ সভা করেছে, সাধারণ সভা মানে যারা যে শিল্পী নয় আমরা, তাদের যে প্রতিবাদমূলক যে একটা সভা হয়েছে ধানমন্ডিতে, তাদের ভাষ্য অনুযায়ী আমি যাদের মুখ থেকে শুনলাম যে ওরা পার্টি করে বিদায়ী যেভাবে হোক তারা এতদিন টিকে আছে এবং তারা অরাজকতা করছে, এটা করতে দেওয়া যাবে না। ওদের ভাষ্য মতোই, ওদের কথা থেকে আমি সেই রেস ধরে আপনাদের বলছি। আমাদের প্রত্যেকটা সংগঠন, রাইটার, ডিরেক্টর, প্রডিউসার, অ্যাক্টরস, আমি 4টা সংগঠনের সদস্য এবং সিনিয়র সদস্য, মোটামুটি সিনিয়র সদস্য। তো প্রত্যেকটা সংগঠনের 2 বছর করে মেয়াদ। শুধু এবারই আমি শুনলাম যে তারা এটাকে 3 বছর করেছে। আমি এই বিষয়ে রনক হাসানকে আমি জিজ্ঞেস করেছিলাম যে আপনারা হঠাৎ 3 বছর কেন করলেন? উনি বল, হাসান ভাই 2 বছর পর পর খুব তাড়াতাড়ি হয়ে যে আমাদের ইচ্ছা থাকা সত্ত্বেও অনেক কিছু করতে পারছে না। যেমন আমরা শিল্পীদের জন্য বনশ্রীতে আমরা আফতাবনগরে আমরা একটা প্লট নিয়েছি, এটা নিতে আমাদের সময় লেগেছে। আমি এটা সাধুবাদ জানাই। আমাদের অ্যাক্টর সিকিউরিটির আগে কেউ কোনো দিন এই ধরনের উদ্যোগ নেয়নি শিল্পীদের জন্য। ভালোকে ভালো বলতে হবে, মন্দকে পরিহার করতে হবে, এই পক্ষে আমি। যেহেতু তারা শিল্পীদের জন্য এটা করেছে এবং তারা আমাকে যুক্তি দিয়েছিল যে কিছু করতে হলে তো একটু সময় দিতে হবে, 2 বছর হুট করে চলে যায়, এই জন্য আমরা 3 বছর করেছি। আমি এইটা আর প্রতিবাদ করিনি, যেহেতু তারা পজিটিভলি দেখিয়েছে যে শিল্পীদের ওরা ভালো একটা পিকনিক করেছে। সংগঠনের সাথে যে কোনো মিটিংয়ে পাওয়া গেছে যারা এই কমিটিতে ছিল। পাশাপাশি বনশ্রীতে যে আফতাবনগরে তারা যে প্লটটা নিয়েছে সেটারও কার্যক্রম শুরু হয়েছে। এই দিকগুলো ভালো ছিল। আমি প্রথমেই বললাম ভালোকে ভালো বলতেই হবে, সে যে দলেরই হোক, যে রকম পার্সনই হোক। নাসিম ভাই এবং রনক হাসানের মুখ থেকে শুনতে চাই আসলে সে যেই প্লটটা দেওয়া হয়েছিল এটা কি আসলে কোনো প্রবলেম হয়েছে কিনা, বা ওরা উঠিয়ে নিবে কী জন্যে? শিল্পীদের নামে একটা প্লট বরাদ্দ হলে এত বড় সাহস কার যে শিল্পীদের খাবার তারা ছিনিয়ে নিবে? তাহলে কিভাবে ওরা এই প্লটটা আনলো? এটা কি আইওয়াস ছিল নাকি রিয়েল ছিল? এটা আমার জানতে হবে। এইটা আসলে একান্ত ব্যক্তিগত ব্যাপার। যারা এতদিন অভিনয়ের সাথে
যুক্ত ছিলেন, অভিনয় করেছে, নেতৃত্ব দিয়েছে এবং তার একটা পার্টির সাথে কাজ করেছে। যেহেতু এখন তাদের প্রধান, তাদের নেত্রী উনি দেশ থেকে চলে গেছেন, সো ওদের তো আর থাকার কথা না, থাকলে বিতর্কিত হবে, বিভিন্ন ধরনের সমস্যা হবে, বিভিন্ন কথায় বিতর্কিত হবে। এইসব কারণে হয়তো যার যার মতো করে আশ্রয় নিয়েছে, বা কেউ দেশের বাইরে আছে, কেউ বা লোক চোখের আড়ালে আছে। তবে তারা তো সবাই শিল্পী, পার্টি করে বিদায় হয়তো তারা তাদের সেই দিকটা বেছে নিয়েছে যে না, আমরা এখন সবার সামনে যাব না। এটা তাদের একান্ত ব্যক্তিগত বিষয়। আমি আপনাদের দুইটা প্রশ্ন করেছেন, আমি আলাদা আলাদা অ্যান্সার দিচ্ছি। ফার্স্ট প্রশ্নের উত্তর দিচ্ছি ডিপজল ভাইকে নিয়ে। মনোয়ার হোসেন ডিপজল বাংলাদেশে একজন 1%। ডিপজল ভাই এফডিসিতে আসছে না, এটা আপনাদের ভুল ধারণা। ডিপজল ভাই ভয় পাওয়ার লোক না। ডিপজল ভাই 1% বাংলাদেশের শুধু শিল্পী সমিতি কেন, আপনার প্রযোজক বলেন, পরিচালক বলেন, সব সেক্টরে উনি উনার রাজত্ব দখল করে রেখেছে। উনি সামান্য বিষয়ে ভয় পেয়ে আসবে না এই ধরনের না, কারণ উনি তো আগে বিএনপি লোক ছিলেন। উনি বিএনপিতে কমিশনার ইলেকশন করেছেন, কমিশনার ছিলেন, সেটা আমি ভালো করে জানি এবং আপনারাও জানেন। বর্তমানে উনি চোখের চিকিৎসা করছেন। আমার একটা প্রোডাকশনে কাজ করার কথা ছিল ডিপজল ভাইয়ের, এবং সেটা আমি ক্যান্সেলও করেছি। মালদ্বীপে আমার একটা শো ছিল, ওখানে যাওয়ার কথা ছিল। বললো যে আমি এখন তো বের হতে পারবো না, আমি সিঙ্গাপুরে আমি চিকিৎসা করাই, আমি যেহেতু চোখের প্রবলেম হচ্ছে আপাতত স্থগিত রাখ। যেই মানুষটা চোখের জন্য ঘর থেকে বের হতে পারছে না, সে এফডিসি না আসলে যদি আপনারা বিতর্কিত প্রশ্ন তুলেন, সে আসছে না, কেন আসছে না, এইটা আশা করি আপনারা যারা সাংবাদিকরা আছেন এই ধরনের বিতর্কমূলক প্রশ্ন করবেন অন্তত ডিপজল ভাইকে নিয়ে। আপনারা দেখেন না, এই যে কিছুদিন আগে বন্যা গেল, আপনারা জানেন যে উনি কত ট্রাক ত্রাণ দিয়েছেন, কাউকে বলেছে? গতবার যেটা হলো সেম আমার চোখে দেখা 8 থেকে 10 ট্রাক ত্রাণ উনি কাউকে না বলে দিচ্ছেন। এই যে দেখেন ইলেকশন চলে গেছে, ঈদের সময় প্রায় 10 লক্ষ টাকা শিল্পীদের উনি নিজ হাতে দিয়েছেন। বলেন বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে শিল্পীদের জন্য কে ঈদের সময় সবার বকশিস হিসেবে 10 লক্ষ টাকা কে পে করেছে? বড় বড় প্রডিউসার যখন সিনেমা নিয়ে আটকে যান, কিছু টাকার জন্য আপনারা রিলিজ দিতে পারেন না, কে আপনাদের পাশে দাঁড়ায়? মনোয়ার হোসেন ডিপজল। যখন কোনো সমস্যা হয়, পিকনিক করেন, ভাই 5টা বাস লাগবে, ভাই 500 লোকের খাবার লাগবে, কে দেয়? মনোয়ার হোসেন ডিপজল। সো ডিপজল ভাইকে নিয়ে আপনার এই ধরনের মন্তব্য আমি মনে করি করলে, উনি যদি মনে করে যে না আমাকে নিয়ে এতই কথা হচ্ছে, যাব না আমি, আমাদের ক্ষতি হবে, ফিল্ম ইন্ডাস্ট্রির ক্ষতি হবে, শিল্পীদের ক্ষতি হবে। আনসার পেয়েছেন? সেকেন্ড প্রশ্ন ছিল আপনাদের আরিফিন শুভকে নিয়ে, যে তার প্লট বাতিল হয়ে গেছে। আচ্ছা দেখুন, এইটা আরিফিন শুভ এবং ম্যানেজমেন্টের রাজুকের বিষয়। এই বিষয়ে আমাদের ইন্টারফিয়ার না করাই ভালো। রাজনৈতিক পট পরিবর্তন হওয়ার পর বর্তমান সরকার কি ডিসিশন নেবে সেটাই মেনে নিতে হবে, কারণ বর্তমান সরকার, তত্ত্বাবধায়ক সরকার যেটা করছে দেশের জন্য, আপনাদের জন্য, আমাদের মঙ্গলের জন্য করছে। তো এখন ওরা যদি মনে করে যে প্লট নিয়ে গেলে বেটার, নেবেন। ওরা যদি মনে করে যে না উনি শিল্পী হিসেবে পেয়েছে, শিল্পী সম্মান হিসেবে দিয়েও দিতে পারেন। সো এটা নিয়ে বিতর্কিত হওয়ার কিছু নেই, বা এভাবে ঢালাও করে নিউজ করার কিছু নেই আমি মনে করি। আমার ব্যস্ততা নিয়ে আপনারা জানেন যে চিত্রনায়িকা মৌসুমী আর আমি একটা ওয়েব সিরিজ করেছি আমেরিকাতে। বাংলাদেশে থেকে এই প্রথম আমেরিকাতে প্রথম কোনো ওয়েব সিরিজ করেছি আমি, সেটা অনেক বড় নিউজ হয়েছে, কন্ট্রাক্ট ম্যারেজ নামে। আমার ওই ওয়েব সিরিজটার কাজ এখনও বাকি, যেহেতু মৌসুমী ম্যাডাম আমেরিকাতে, আমি বাংলাদেশে চলে আসছি, প্রায় 6 মাস হয়েছে। আমি নেক্সট মান্থে আবার যাচ্ছি। আমার আমেরিকাতে আমি অনেকগুলো প্রোডাকশন করছি, নট অনলি আমেরিকা। আপনারা যারা নিউজ করেন তারা দেখবেন আমি হাসান জাহাঙ্গীর, আমি বাংলাদেশকে প্রমোট করছি বিশ্ব দরবারে। কীভাবে? আমেরিকাতে 6 থেকে 7টা বাংলা চ্যানেল আছে, যেগুলো ওয়ার্ল্ডে 70টা কান্ট্রিতে প্রচার হয়। আমি হাসান জাহাঙ্গীর 36টা বিজ্ঞাপন টিভিসি আমি আমেরিকাতে বানিয়েছি, যেগুলো ওয়ার্ল্ডের সব দেশে প্রচার হচ্ছে, যেটা বাংলাদেশে কোনো ডিরেক্টর, কোনো নির্মাতা আমেরিকাতে যে 36টা বিজ্ঞাপন বানায়নি। আমি হাসান জাহাঙ্গীর ওয়েব সিরিজ বানাচ্ছি, RTV প্রোডাকশন করে আসলাম, আরও কিছু কাজ হাতে, কানাডাতে কাজ করছি, লন্ডনে কাজ করছি।
দুবাইতে বিজ্ঞাপন বানাচ্ছি, কাতারে করছি, ওয়ার্ল্ড ওয়াইজ আমি কাজ করছি। আমি কাজ করা মানে বাংলাদেশকে প্রমোট করা, এটা আমার জন্য নাই, পুরো বাংলাদেশের প্রাপ্তি আমি মনে করি। তো সব আমার দেশের বাইরে কাজ এখন অনেকটা বেশি। আরেকটা সুসংবাদ দিতে চাই, আমি অনেক দিন বলে আসছি যে আমি একটা ভালো সিনেমা বানাবো। সেই সিনেমাটা হতো আমি 2025 সালে ইনশাল্লাহ দেশের সার্বিক অবস্থা ভালো হলে একটা ইন্টারন্যাশনাল ছবি করার জন্য আমি ট্রাই করছি। যেই ছবিটা ওয়ার্ল্ডে সব জায়গায় চলবে, আপনারা পছন্দ করবেন, বাংলাদেশকে প্রমোট করতে পারবো, আমার দেশের মানুষ নতুনত্ব কিছু ভাবে, সেভাবে আমি অগ্রসর হচ্ছি। মৌসুমী মানে প্রিয়দর্শিনী না, মৌসুমী মানে একটা ব্র্যান্ড, নট অনলি বাংলাদেশ, ওয়ার্ল্ডের যে জায়গায় যাবেন চিত্রনায়িকা মৌসুমী একটা ব্র্যান্ড, অনেকই ব্র্যান্ড। আপনারা শুধু মৌসুমী দেখছেন কেন, চিত্রনায়িকা মৌসুমী, পপি, শিমলা, আঁচল, এরকম ফিল্মের জনপ্রিয় তারকারা আমার আর্টিস্ট হিসেবে কাজ করেছি, এটা আমার অনেক বড় প্রাপ্তি। বাংলাদেশের নাটকের ক্ষেত্রে দেখেন শখ, মেয়াজাবিন, বাদন, ঈশানা, এরকম সবাই আমার কো আর্টিস্ট। এইটা মনে করি এটাও আমার প্রাপ্তি। আমি আমার ক্যারেক্টার করি, আমি কোনোদিন কোনো হিরো করিনি। আমি আমার সাথে যে ক্যারেক্টার যা আমি সেটাই করছি, আমার প্রোডাকশনও হোক, বাইরের প্রোডাকশনও হোক। আমেরিকা শুটিং প্রসঙ্গে আপনাদের বলি, ওখানে শুটিং করা আসলে খুব কষ্টের, কারণ টেকনিশিয়ান যে সাইডটা এটা ওখানে অ্যাভেলেবেল না। ক্যামেরা, লাইট, ম্যান, তারপরে মেকআপ, লোকেশন, সো টাফ। আমি শুধু একটা কথাই বলবো, মৌসুমী ম্যাডাম যেভাবে আমাকে হেল্প করেছে তার প্রোডাকশন করতে, যে টোটাল উনি, আমি যখন ক্যামেরার সামনে দাঁড়িয়েছি উনি ক্যামেরাম্যানকে লিড দিচ্ছে, আবার উনি যখন দাঁড়াচ্ছে তখন আমি লিড দিচ্ছি। 0 ডিগ্রি সেলসিয়াস শীতের মধ্যে আমরা কাজ করেছি। সো এটা চিত্রনায়িকা মৌসুমী বিদায়ী সম্ভব হয়েছে। এই জন্য আমি প্রডিউসার শামসুল্লাহ আলম, সোহাগ এবং রানা ভাইকে বলি যে ওদের অবদান আছে আমেরিকাতে, যারা যারা আমাকে হেল্প করেছে। তো আমি আশা করি বাংলাদেশের জনপ্রিয় তারকারা যে যেখানেই থাকুক না কেন, আপনারা যারা বিদেশে প্রবাসে আছেন, আপনারা যে এত ভালোবাসেন, আমাদের এত পছন্দ করেন, সত্যি মনটা অনেক বড় হয়ে যায় এবং মনে হয় মিডিয়াতে আরও অনেক দিন কাজ করি, আপনাদের আরও অনেক কিছু দেই। প্রাপ্তি থাকলো সবার কাছে।